অনেকদিন পর চলে আসলাম কন্ট্রোভার্সি ভিডিও করতে। জ্বলছে না ঘরটা? ও ধোয়া ধোয়া লাগছে মনে হচ্ছে। ও জলাপোড়ার গন্ধ পাচ্ছেন? আচ্ছা, ওই ধোয়াটার গন্ধ এখান মধ্যে পাচ্ছেন। হ্যাঁ, তো এই কদিন আমি কন্ট্রোভার্সি ভিডিও দিইনি, আপনারা জানেন, দেখেছেন আমার ভিডিও। আমি ছিলাম না, চলে গেছিলাম মহাকুম্ভে। তো সেটা না হয় এই কন্ট্রোভার্সি ভিডিওতে নাই বললাম। হর হর মহাদেব। হ্যাঁ, মহাকুম্ভ হয়ে ডুবকি লাগিয়ে আমি এসেছি আবার আমার নিজস্ব জোনে, নিজস্ব কাজকর্মের জন্য। অবশ্যই ওয়াইটি আমার কাছে একটা প্রফেশন, সেই প্রফেশনেটাকে আমি সবসময় প্রাধান্য দেব। কাজকর্ম কখনই ফেলে রাখা যায় না, ফেলে রাখার জিনিস না। কথা বলার ধরনগুলো দেখে আপনার নিশ্চয়ই অবাক হচ্ছেন যে একটু কথাগুলি কেমন করে বলছি। ইনফ্যাক্ট আমার বসার জায়গাটা অন্যরকম, আপনাদের মনে হচ্ছে যে আমি কি কেন এইভাবে বসলাম। ওয়াইটির যে অবস্থা দেখলাম, যেভাবে লোকে কথাবার্তা বলছে, কারণ আমরা যারা ছোট ক্রিয়েটার এরা বড়দের থেকে দেখে শিখি। বড়রা যখন এইভাবে কথাবার্তা বলে তখন মনে হয় আমাদেরও সেভাবে না 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 বড়দের নোংরামিটা ফলো না, যে কথা বলার মানেটা কি বলে না, কি যাতনা বিশ্বে বুঝে না সে কিসে কবু আসছে বিশ্বে কি জানি কবু দংশায়নি যারে। তো সেরকমভাবে এইভাবে ভিডিও করার পেছনে কারণটা একটাই হচ্ছে, পরিষ্কারভাবে সে কেমন, যার কিনা খুব ছোট মন, আমাদের সবার কাছে যে কিনা খুবই এক সময় ছিল আদরের মন, সে সবাইকে ছোট করতে দ্বিধাবোধ করলো না। অবশ্যই ভিডিওটা অনেকভাবে সুন্দরভাবে করতে পারতো, কিন্তু কথাটা কি বললো, কতটুকুন দাঁতটা মেললে পরে চরম হবে আর কতটুকুন দাঁতটা মেললে পরে নরম হবে এটা না বুঝতে পেরে সে নাকি একদমই না হেসে, না কিছু করে, বডি মুভমেন্ট না করে দেখিয়ে দিল একটা ড্রামার মতো করে একটা ভিডিও করে। পুরোটাই ছিল ড্রামা, সে তার ভেতরে ছিল সম্পূর্ণভাবে এক হাস্যমুখর মুখ। দেখ কেমন লাগে, আমি যা করব তোরা ভিউয়ার্সরা তাই দেখবি, তাতেই আমার টাকা হবে। 2K সাবস্ক্রাইবার কমে গেছে তো কি হয়েছে, আমার ভিউজ কিন্তু 40K, 50K, 70K, যে ভিডিওটা আমি অপমান করেছিলাম সেটাতে আমার 71K ভিউজ হয়েছে। সেই টাকাটা দিয়ে আমি নেটফ্লিক্সে টাকা দিতে পারি, সেই টাকাটা দিয়ে আমি কাজের লোকে টাকাটা দিতে পারি, সেই টাকাটা দিয়ে আমি ভালো ফুলকপি আর সজনের বড়া করে খাওয়াতে পারি। না 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 না, যে মানুষটা গোপাল পুজো দেওয়ার সময়ও গোপালের ঘেটি থেকে নাকি জামাটা সরে গেছে, এটাকে আবার সেলাই করতে লাগবে, গোপালের ঘেটি, এই ধরনের শব্দ ইউজ করার মতো ক্ষমতা রাখে 4 লাখের চ্যানেল। ভাবতে অবাক লাগে। জিরা থেকে হীরা সব কিছুই নাকি এই গোপাল পুজো করতে করতে বলছে আমি এই বন্ধুদের কাছ থেকে পেয়েছি, ইউটিউব থেকে পেয়েছি, শেখানো টন্টিং। এটা এই জিরা থেকে হীরা কথাটা কিছুদিন আগে বলেছিল। তো এই ধরনের কথা গোপাল পুজো করার সময় স্নান করতে গেলে কতটুকুন চুল পড়ে, আর সেই চুলটা এই সিজনের চেঞ্জ জন্য পড়ছে, এই কথাগুলি বলে বলে ঠাকুর পুজো দেওয়া, ব্লগিং করা মানায়, কিন্তু যখন আমি ঠাকুর পুজো দেব তখন নিশ্চয়ই আমি ঠাকুর সংক্রান্ত কথা বলবো, বা কোনো ওই রিলেটেড চুল মাথা ধোয়া এরকম কথাবার্তা বলবো না। রান্না করতে করতে আমি নিশ্চয়ই কোমোট পরিষ্কার করতে কতটুকুন হারপিক লাগে সে কথাটা নিশ্চয়ই আমি বলবো না, কারণ কথাটা বলতে, রান্না করতে করতে হারপিকের কথা বা কোমোট পরিষ্কার কথাটা বললে সত্যি শুনতে খুব অসামঞ্জস্য লাগে এবং অসামান্য ব্যাপারটা লাগে। সেখানে আজকে উনি যেটা বলেছেন, উনি ক্ষমা টমা চান না, উনি বিচার চান। উনি যে ক্ষমা চান না সেটা বোঝা গেছে প্রথম দিন ভিডিওটা করার পর। চারিদিক থেকে যখন সবাই রে 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 করে তেরে আসলো, উনি ওনার ওই ভিডিওটা এখন পর্যন্ত এই মার্কেটে ছেড়ে রেখেছেন। উনি এতটুকুন অনুতপ্ত নয়, উনি জানেন আপনারা ভিউয়ার্সরা ওনাকে অ্যাটলিস্ট মিনিমাম 30K ভিউজ দেবেন পার ডে, আর পার ডে 30K ভিউজ হলে ওনার অ্যামাউন্টটা 60-70K মাসের শেষে গিয়ে হয়ে যাবে। সেটুকুন সম্বন্ধে উনি বিশালভাবে উনি জানেন। আপনারা ভিউয়ার্সই পারেন এইরকম যারা অতিরিক্ত মাত্রায় অহংকারী হয়ে গেছে, আপনাদের টাকায় কলা গাছ ফুলে মোটা হয়ে গেছে, তাদেরকে শিক্ষা দিতে। ওরা ভিউয়ার্স, আমাদেরকে তো মানুষ ভাবেই না, কন্ট্রোভার্সি তো মানুষ ভাবেই না, ভিউয়ার্সদেরকেও মানুষ ভাবে না। যেই ভিডিওতে 933টা নেগেটিভ কমেন্ট, সেই নেগেটিভ কমেন্টগুলি দেখার পরও উনি বলেছেন এমন কোনো কিছু বলিনি, বা এমন কোনো কমেন্টের রিপ্লাই দেওয়াটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি না ব্যাপারটা এমন কিছু ইম্পর্টেন্ট। উনি যেটা বলেছেন সেটা তার ওনার কাছে কোনো রকম উনি অনুতপ্ত নন। যে মানুষটা অনুতপ্ত নন তাকে আপনারা তাপাতে পারবেন? তার মেন্টাল হেলথ নিয়ে আপনারা প্রশ্ন করছেন, সে কি বিলকুল তার এ ব্যাপার ধ্যান আছে? সে জানে সে যা করছে, যা করবে আপনারা দেখবেন। আপনারা আছেন বলেই ওনারা এতটা
এতটা উপর উঠতে পেরেছে, কিন্তু সে আপনাদেরকে ছোট করতে না 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 আপনারা পারবেন না, পারবেন না। ভিউজ ঠিকই হয়, বারবার বলছে, আমাকে যারা প্রথম দিন থেকে দেখে এসেছে তারা সবাই জানে আমি কীরকম। হ্যাঁ, প্রথম দিক থেকে যারা এসেছে অল টাইম স্মাইল বলে যে হ্যাপি এন্ডিং দেখিয়েছে ভিডিওতে, সেই হ্যাপি এন্ডিং দেখার জন্যই আপনারা দৌড়ে গেছেন। সজনে ফুলের বড়া বা ওই মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা ভাজা মশলা গুঁড়িয়ে দিয়ে হয়তো আপনারা সবাই রান্না করেন, সেই রান্নার বিনিময়ে আপনারা হয়তো কি করে রোজগার করতে হয় সেটা হয়তো শেখেননি। যে প্রশ্নটা উনি চেয়েছেন, বিচার চেয়েছেন, সেটা কি বিচার চাওয়ার যোগ্যতা ওনার আছে? উনি কার সঙ্গে নিজের মেয়ের তুলনা করলেন? তিলোত্তমা। তিলোত্তমা একটা খেলনা। তিলোত্তমা শব্দটা যখন তখন যেখানে সেখানে লাগানো যায়। তিলোত্তমার সাথে যা হয়েছে সেটা যে কোনো মেয়ের ক্ষেত্রে বলা যায়। ওনার সন্তানকে লোকে বাজে কথা বলেছে, ইনস্টাগ্রামে গিয়ে ফেসবুকে গিয়ে অকথ্য কথা বলেছে। কোনো মার পাপের জন্য বা কোনো মায়ের ভুলের জন্য তার সন্তানকে নিয়ে কোনো কথা কেউ বলুক, সেটা নিশ্চয়ই আমি সাপোর্ট করব না। সন্তান আমাদের সবার কাছে একটা পরম প্রাপ্তি। সন্তানকে নিয়ে কথা যারা বলেছে সেটা নিশ্চয়ই অন্যায় করেছে, কিন্তু সন্তানকে এই কন্ট্রোভার্সি জগতে নিয়ে আসলো কে? কেন সেই পোড়া পোড়া গন্ধর কথাটা জ্বলছে, এই কথাটা কেন বলা হলো? কেন এই মা মুখ টিপে হেসে বলল তুইও অনেক বধ হয়েছিস? কিছুদিন আগে এই মাই কোনো মায়ের ছোট্ট সন্তানের কথা বলেছিল যে কীরকম মেয়েটা মার কাছ থেকে ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের ফটো তুলছে। সেইখানে সেই মেয়েটার এই কাজের জন্য তার মাকে বলা হয়েছিল। তাহলে এইখানে এই মেয়েটা যখনই কথাটা বলছিল, মা এই ব্যাপারটাকে হাইলাইট না করলেও পারত। যে কথাটা বলেছে চুপ করে যেতে পারতো, জ্বলছে পরাপর যেটা বলছে না শুনে বলতো হ্যাঁ ধূপকাঠিটা ওখানে জ্বালিয়েছে ওটা পোড়া গন্ধ হচ্ছে, এরকম করে কথাটাকে কিন্তু পারতো নিউট্রাল করে দিতে, কিন্তু সে মা সেটা করলো না। মা তার চ্যানেলের জন্য কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি ছড়িয়ে দেওয়ার জন্য যে সন্তানকে টেনে আনলো। রাজার পাপে রাজ্য যায়, মা বাবার পাপে তার সন্তান যায়। জেনে শুনে যখন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে চারিদিকে চিৎকার চলছে, ভিউয়ার্সরা কমেন্ট বক্সে নেগেটিভিটি ভরিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও মা টেনে আনলো, আয় তুইও আমার সাথে আয়, তুইও আমার সাথে ঝাঁপ দে। তাহলে যে আগুনে মা নিজের থেকে ঝাঁপ দিয়েছে এক সাবস্ক্রাইবারের কথা বলে, আদৌ কি সে সাবস্ক্রাইবার বা সে ভিউয়ার্স এসেছে কিনা সেটা নিয়েও ডাউট। কারণ কোথাও কোনো জায়গায় সেই সাবস্ক্রাইবার বা সেই ভিউয়ার্সের কোনো কমেন্ট আমরা পাইনি। সাধারণত যখন আমরা কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানাই, যখন কোনো কন্টেন্ট নিয়ে কথা বলি, সেই কন্টেন্ট কিন্তু রিপারকাশন দেয়। সেই সাবস্ক্রাইবার বা সেই ভিউয়ার্স কিন্তু তার কমেন্ট বক্সে এসে বলতে পারতো আমি সেই ভিউয়ার্স, বা আমাদের কারো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কারো কমেন্ট বক্সে আমি সেই ভিউয়ার্স যে কিনা ওনার বাড়িতে গেছিলাম। কিন্তু না, যেখানে কিনা সমস্ত ভিউয়ার্স এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটর সেই সাবস্ক্রাইবার বা সেই ভিউয়ার্স যে তার বাড়িতে গেছিল তার নিয়ে কথা বলছে, কিন্তু সে কিন্তু কোথাও নেই। এটা তো একটা মন গড়া গল্প হতে পারে, মন গড়া কাহিনী হতে পারে, নিজেকে এই ওয়াইটিতে চর্চিত হওয়ার জন্য। এই ওয়াইটির চচ্চড়ি সবারই পছন্দ আজকালকার দিনে, কারণ ওয়াইটিতে থাকলে কন্ট্রোভার্সি হলে চারিদিকে নামটা পড়লে পরে একটু রমরমা ব্যবসাটা বাড়ে, ব্যবসাটা বেড়ে যায়। লাঠি ঝাঁটা ব্যাপার না, টাকাটা আরও বেশি মাত্রায় আসে। অবশ্যই টাকার দরকার আছে এইরকম নতুন নতুন মেশিন কেনার জন্য, এরকম অনেক কাজের লোকের সুখ পাওয়ার জন্য, বাজার থেকে নানা রকম কিছু কিনে আনার জন্য টাকাটার ভাগ সবাই পায়, তাই না? পাপ একজন করলেও সেই সংসারের যারা থাকে স্বামী সন্তান সবাই কিন্তু টাকাটার অংশ নেয়। একটা গল্প শুনেছিলাম না, কোনো এক পাপীকে যখন জেলে নিয়ে যাচ্ছিল তখন বলেছে যে আমি যে পাপ করেছি তো সেই পাপের শাস্তিকে আমার একা হবে? তখন বলছে হ্যাঁ তোমার একাই হবে। তখন সে গিয়ে তার স্ত্রীকে বলেছিল আমার টাকা যেটা আমি পাপ করেছি টাকা তো তুমিও ভাগ খেয়েছো, সন্তানদের তুমিও তো ভাগ খেয়েছো, মা বাবাকে বলছে তুমিও তো ভাগ খেয়েছো, তাহলে আমার শাস্তিটা শুধুমাত্র আমি একা পাবো কেন? তখন ওরা সবাই বলেছে তুমি চাইলে তো এই রাস্তাটাতে রোজগার না করে অন্য কোনো রাস্তা রোজগার করে খাওয়াতে পারতে, তাই ভুল তুমি করেছো, শাস্তি তুমিই পাবে। এমনিও আমরা দেখেছি আইনের ক্ষেত্রে যখন কোনো বড় বড় লোকরা ধরা পড়ে, সেই ব্যাংক র্যাপ্ট করেই হোক বা অন্য কিছুতে হোক, সেই মানুষটাই জেলে যায়। একদিন যার আওতায় কিনা হাজার হাজার লোক চাকরি করেছে, বা তার বাড়ির লোকটা যে কিনা তার পাওয়ারে ফুটানি দেখিয়েছে, ভিআইপি লাইনে ঢুকেছে, কিন্তু যখন সেই মানুষগুলি জেলে যায় তার সেই পাশের মানুষগুলি, সে স্ত্রী সন্তান সবাই কিন্তু কোথাও না কোথাও সেই জেলের ভাতটুকুন তারা খায় না, কারণ ওরা
আইনের আওতাতে পড়ে না। আইনের আওতাতে সেই লোকটা পড়ে যে কিনা ওই লোনগুলি নিয়েছিল, যে কিনা বিজনেসের জন্য প্রচুর কোটি কোটি টাকা নিয়েছে, পরে ফেইলিয়ার হয়েছে বিজনেসে। ঠিক তেমনি এখানে দোষটা পুরোটাই করেছে এই হাসি দিদি, তাই না? হাসি দিদি অল টাইম স্মাইল করতে করতে ভিউয়ার্সদেরকেও স্মাইলিং বা স্মাইলি বলগুলি মেনে নিয়েছে, যে এই বলগুলিকে আমি যেভাবে ছুঁড়ে মারবো বলগুলি ক্যাচ করবে, আর সেই ক্যাচ দিয়ে আমি ভিউজ কামিয়ে যা খুশি তা করবো, তাই না? সেটা হয় না, সেটা হয় না। সেই যখন তোমার পাপের ভার তুমি একা করছো, তুমি একা নেবে, কিন্তু তুমি নিজে তোমার মেয়েটাকে টেনে এনেছো, আর তোমার এই রোজগারের টাকার ভাগ কিছুটা হলেও তো তোমার মেয়ে বা তোমার স্বামী দেবতাটি নেয়, মানে তোমার প্রভু নেয়। ভেবে দেখো, ওনার বেলা বাজে 11:30, তখনও ওনার মেয়ে ঘুমোচ্ছে। তাই তো 6টাটা খুব ভোর মনে হয়েছিল, যেখানে নেটফ্লিক্সের টাকা শেষ হয়ে যাবে বলে খুব চিন্তিত, এবং তাই রাত্র জেগে জেগে শুধু মুভি দেখে খেতে হবে, কারণ নেটফ্লিক্সের টাকাটা উসুল করতে হবে যতগুলি খুশি ততগুলি মুভি দেখে। তাহলে কি করে এই মানুষটা ভিউয়ার্সের টাকা অসম্মান করতে পারে? অবশ্যই ভিউয়ার্সরা যে ভিউটা আমাদের দেয় সেটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় অ্যামাউন্ট, অনেক বড় জিনিস। এই ঘরের রান্না বান্না কাজ, গোপাল দেওয়া, এইগুলি করে এত লাখ টাকা রোজগার করাটা অন্যায়। হ্যাঁ, তাকে কেউ বলেছে বস্তির বাড়ির তার বাবা তাকে তার বিয়েটা মেনে নেয় নাই, বাবার মৃত্যুর পর মাকে উনি দেখিয়েছে, গ্রহণ করেছে, বা মার সাথে যাওয়া আসা করেছে। সেই মা যখন ঘরে আসে বেলা বাজে 2:30, মা একটু খাবে, মা একটু খাবে, ক্যামেরাটা খুলেই বলল, কিন্তু মা কিন্তু খেলেন না। মার জন্য ফুলকপি দিতে দিতে সুন্দর করে বলল ওর ঘরে নাকি আর কোনো কৌটো নেই, মানে ওই জোম্যাটোর ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কৌটোগুলি। আচ্ছা, আমাদের যারা, সত্যি কথা বলুন তো, যাদের বাচ্চারা এখনও স্টুডেন্ট লাইফ, কারণ ওনার মেয়েটা বোধহয় কলেজে পড়ে, টিফিন বক্স থাকে না, ছোটো ছোটো হটপট থাকে না। প্রথম কথা, ওদের ঘরে একটাই ওরকম ব্ল্যাক বক্স, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। আচ্ছা, তাও মেনে নিলাম যে একটাই ব্ল্যাক বক্স আছে, অন্য কোনো রকম শনপাপড়ির ডাব্বা, নানা রকম আমরা যেরকম মাট্রি বা ম্যাট্রি যেটা আমরা বলো মাট্রি, এরকম নানা রকম জিনিস আমরা কিনে আনি অনলাইন থেকে, ওই প্লাস্টিকের অনেকগুলি বক্স থাকে, এগুলো কোনো কিছু ওনার ঘরে নেই, ছোটো ছোটো টিফিন বক্সও নেই। আচ্ছা, ওনার মাকে প্লাস্টিকের প্যাকেটে করে বড়াগুলি নিতে লাগলো। ফুলকপি দিতে বললো আর একটু দিয়ে দিই, কারণ কাকিও একটু খাবে। ভেবে দেখুন, মাকে দেওয়ার সময়ও যে এতটা ভাবছে। একমাত্র কন্যা, একটাই মা, বাবাও নেই, তাকে কিছু ফুলকপির তরকারি দেবে সেখানেও ভাবছে। আর বড়াগুলি দিল, আবার বললো মাই খুঁজে পেতে এই প্লাস্টিকটা নিয়েছে বড়া নেওয়ার জন্য। ঘরে কোনো টিফিন বক্স আর কোনো কৌটো, কোনো কিছু নেই। আপনারা মেনে নিয়েছেন? কারণ আমরা সবাই সংসারী, যেটা উনি বলেছেন আমার মেয়ে হয়তো আপনাদের সন্তান তুল্যই হবে, তাহলে তাই যদি হয় আমরা সবাই সংসারী। আমাদের ঘরে কোনো কৌটো থাকে না, দইয়ের কৌটো, শনপাপড়ি কৌটো, নানা রকম বিস্কিটের কৌটো, এরকম প্লাস্টিকের কৌটোগুলি প্রচুর। আমি তো চিক্কি কিনি এখন, চিক্কির প্রচুর কৌটো থাকে। তার ঘরে কোনো রকম কৌটো আর নেই। এই কথাটা কি মানা যায়? অনলাইনে খাওয়ার আসে না? অনলাইনের খাওয়ার কৌটোগুলি আমরা ধুয়ে রাখি না? সে তার মাকে দিল ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে। সে নাকি খুব গুছিয়ে সংসার করে। হ্যাঁ, গুছিয়ে সংসার করে, সবটুকুনি বোধ হয় স্বামী আর মেয়ের জন্য, বাকি আর কারোর জন্যই বোধ হয় আহ্বানও নেই, বিসর্জনও নেই। যেটা আমি প্রথম দিনই শাশুড়ি সম্বন্ধে কথা বলতে গিয়ে, তোমার বয়স কত গো মা? 96 বছর হয়ে গেছে নাকি? খালি মৃত্যুর কথাই ভাবে বোধ হয়, এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল, এটাই যেটা একটা ভাবে। একটা রোগের কথা 25 বার ভাবলে ওটা হবেই। এরকম করে থ্রো কথা বলার যে থ্রো আমরা বলি না, এই থ্রোয়িং সেন্টেন্সটা এরকম ছিল। বর্দি, মার বয়স কত হবে? না, মার বয়স 85। কোথায় 85? 80 85 হবে বলছে, 80-র ঘরে হবে। তাকে 96 বছর বলে ফেললো। নিজের মার ক্ষেত্র, মা বসো বসো বসো, ওষুধগুলি মনে করে খেও, এই দেখো মেশিনটা কিনেছি, একটু খেয়ে নাও মা, একটু বড়াটা দিতে বললো, মা একটু ভাত ঘি দিয়ে দেই। তো বড়ার সাথে যদি মাকে একটু ভাত ঘি দিয়ে দিত, মা কি আপনার মনে হয় প্লেটে ভাতগুলি ঘিটা না খেয়েই চলে যেত? দিল ওইটুকুন বড়াটাই দিয়েছে, মা ভাত খাবেন। ওই যে বললো
রুটিগুলি এতগুলি কি করে করে ফেললাম, কালকে সকালে বসে আমাকে কাটতে হবে। এতদিন করে সংসার করছে, 3 জন মাত্র মানুষ, অভ্যাস হয়ে গেছে রুটি করতে করতে, যথেষ্ট কাজ করে, যথেষ্ট নানা রকম রান্নাবান্নাও করে। সেখানে দাঁড়িয়ে রুটি করতে করতে কি করে বেশি করে হয়ে গেল সেটা নিয়েও চিন্তা করছে। যে মানুষটা এত কিছু কথা ভাবে, যে মানুষটা প্রতিনিয়ত কি করে ফুলের টপ ভালো থাকবে গরমের দিনে সেটা নিয়ে ভাবে, তার ভিউয়ার্সদের মনে কতটুকুন তপ্ত করেছে, কতটুকু গরম করেছে সেটা ভাবলো না। ভাবতে অবাক লাগে না? আর মেয়ের সাথে তুলনা কার করলো? তিলোত্তমা। তিলোত্তমা ছিল একটা নিষ্পাপ শিশু। তিলোত্তমার মা এমন কিছু কথা বলেনি, এমন কিছু পলিটিক্যাল শব্দ বলেনি, বা এমন কোনো খারাপ কথা তো সেই আরজি কর সম্বন্ধে বলেনি যার কিনা মায়ের পাপের জন্য সন্তানটার বলি হতে হয়েছে। না, তিলোত্তমা ফেলনা নয়, তিলোত্তমা খেলনা নয়। তিলোত্তমা নিয়ে কোনো কিছু কথা বলা যায় না, বলা হওয়াটা উচিত না। সবচেয়ে বড় কথা, এই যে একটানে বসে একদম না হেসে না কিছু করে গড়গড় করে বললো, এটা আপনাদের কি মনে হয়েছে যে আপনাদেরকে ভালো কিছু বলার জন্য? না, এটাও আপনাদেরকে নিয়ে উপহাস করলো। আজকে তার ভিউয়ার্সরা সব উপহাসের জিনিস হয়ে দাঁড়িয়েছে। যে ভিউয়ার্সদের থেকে তো প্রচুর পাওয়া হয়ে গেছে, এত সুন্দর বাড়ি, এত কিছু হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন উপহাসের পাত্র পাত্রী। কেমন লাগে না? অথচ সেই ভিউয়ার্সরাই লক্ষ্মী বলে আমরা সম্বোধন করি। সেই ভিউয়ার্সের দ্বারা সেই 2 টাকাটাও আমাদের কতটা কাজে লাগে। কিন্তু হায় রে, যখন চ্যানেল বড় হয়ে যায় এরা বোধহয় এমনই হয়ে যায়। কখন কাকে কতটুকুন বলতে লাগবে, কি বলতে লাগবে, কিসের প্রেক্ষাপটে বলতে লাগবে সেটা ভাবার প্রয়োজন মনে করে না। না হলে এতদিন, আজকে 3 দিন হয়ে গেল, একটু ভিউয়ার্সদেরকে বললেই পারতো তোমরা রাগ করেছো, তোমরা আমার প্রতি অখুশি হয়েছো, আমার কথাটা হয়তো আমি খুব একটু হয়তো আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারিনি, হ্যাঁ, হয়তো আমার কথাটার অন্যরকম মানে তোমরা করেছো। যাই হোক না কেন, জানি না তোমরা বুঝতে ভুল করেছো না আমি বলতে ভুল করেছি, আমি তোমাদের কাছে একটুখানি ক্ষমাটা নয় চেয়ে নিলাম। বোন হিসাবে বা দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আসল কথা, আমি ওই ভোরবেলা আসাটা একটু বিরক্ত হয়েছিলাম, তো তাই ফট করে বলে দিয়েছি। আমি এইটুকুনি বলছি, তোমরা আসো, আসবে না কেন, কিন্তু একটুখানি আমাকে ফেসবুকে বা কোথাও নক করে, বা টাইমটা একটা সুইটেবল টাইম, 4:30 5টা পর সাধারণত বিকেলবেলা দিকটা যে কোনো বাড়ির মহিলারাই মোটামুটি মানে দুপুরবেলা খেয়ে টেয়ে ঘুমটুম দিয়ে টেয়ে ওঠে, ওই টাইমে একটু আসো, তাহলে হয়তো আমি একটু কথা বলতে পারবো। কারণ এমন একটা সময় আসলে আমারও ভাল লাগবে যেখানে কিনা আমিও কিছু দুটো কথা বলতে পারবো। 6টার সময় তো সবার চাপ থাকে না, ভোরবেলা ওরা 6টার সময় ঘুমায়, ওই চাপটা হচ্ছে ঘুমের চাপ। আমাদের মতো 6টার সময় মানে বিশাল ব্যাপার, মানে তখন একটা যুদ্ধ চলে। ভোর 6টা মানে সকাল 6টা, আমাদের ভোরটা তো খুব ভোরে হয়, ঠিক ভোরেই আমাদের ভোর হয়। সকাল 6টা মানে দুদিকে 2 কড়াই জ্বলছে, রান্না সবজি কাটছি, নানা রকম মানে কাজের সংগ্রামের জীবন চলে তখন। আমাদের তো ওই আয়েসগুলি তো আমরা করতে পারি না। 2টো পর্যন্ত মুভি দেখলাম, সকাল 10টা 9টা 10টা ঘুম থেকে উঠলাম, সেই আয়েস। যাই হোক, এটা সবার আর যার যার কপাল, যার যার ভাগ্য, প্রত্যেকের আলাদা। মেন্টাল হেলথ আলাদা, মানে মানসিক স্বাস্থ্য। সত্যি কি মেন্টাল হেলথ ওনার ভালো আছে? উনি ওই ভিডিওটা ডিলিট এর জন্য করেছেন কেন? কপিরাইট ক্লেইম এসেছে। উনি কিন্তু ওই ভিডিওটা এর জন্য ডিলিট করেনি যে কোথাও আমার ভিউয়ার্সরা আহত হয়েছে। কপিরাইট ক্লেম, ইউটিউব আহত হয়েছে তাই কপিরাইট ক্লেম দিয়েছে। আহত মানে এখানে ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে পড়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এত এত হাজার হাজার ভিউয়ার্সের মনে কত ক্লেম করলো কমেন্ট বক্সে গিয়ে, কিন্তু সেই ক্লেমগুলি উনি দেখলেন না, তাদের রাইট উনি দেখলেন না। আর সত্যি কথা বলতে, কে সেই সাবস্ক্রাইবার বা কে সেই ভিউয়ার্স আমরা কেউ জানতেও পারলাম না। আসলেই কি এসেছিল, সবটাই শুধুমাত্র মন গড়া কাহিনী, হ্যালুসিনেশন, ফ্যান্টাসি যেটা আমরা বলি, কিছুই নেই দূর দূর তক। জাস্ট মার্কেটটা গরম করলাম, আমার চেয়ারটা একটু নড়বড় হয়ে যাচ্ছিল, সেই চেয়ারটাকে মাটিতে পুঁতে ভিউজটা আপ করে দিলাম, এমন কিছু কন্ট্রোভার্সি করতে গিয়ে। হ্যাঁ, আর সেখানে আমি মেয়েকেও টেনে আনলাম, আমার মরা বাবাকেও টেনে আনলাম, সবাইকে টেনে নিয়ে কথা বলো। কারণ পাবলিকের গ্রিভেন্স যখন ফুটে না, অনেকটাই বড় হয়ে ফুটে, পাবলিক সব সহ্য করতে পারে, কিন্তু তারপরও একটা জায়গায় গিয়ে প্রতিবাদ করতে জানতে লাগে। আমার মনে হয় এই লাস্ট ভিডিও যেটা করেছে, এটা একটা রোবটের মতো কথাবার্তা বলেছে, এটা অবশ্যই উপহাস করেছে। উপহাস করেছে ভিউয়ার্সদের কাছে, ছোট করেছে তিলোত্তমার মতো একটা মেয়ে, যে কিনা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মেছিল, যে স্বপ্নটা কিনা কবরে পরিণত হয়ে গেছে এই আরজি করের মতো কিছু পিশাচের হাতে। তার সাথে তার মেয়ের এই ইনস্টাগ্রামের কমেন্টের তুলনা করাটা তিলোত্তমাকে ছোট করার অধিকার আপনাকে কেউ দেয়নি।
আপনি অনেক বড় ইউটিউবার, আপনি অনেক খুশি, যার কিনা অনেক ছোট মন, আপনার মতো একজন মা যে কিনা নিজের মেয়েকেও টেনে নিয়ে আসলেন কন্ট্রোভার্সিতে। চলো, বাই।